নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আজ আপনাদের শোনাব একটি সুন্দর ছোট ভৌতিক গল্প। আশা রাখি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায় লেখা টেলিফোন। হেমেন্দ্র কুমার রায় বাংলা কিশোর সাহিত্যের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি জন্মগ্রহণ করেন 1888 সালের 2রা মার্চ কলকাতায়। কলেজে পড়াকালীন সময় থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। পরে তিনি সাংবাদিকতাও করেছেন। তবে তার জীবনের সবচেয়ে বড় পরিচয় হল কিশোর পাঠকদের জন্য অসংখ্য জনপ্রিয় কাহিনী রচনা করা। তার সৃষ্ট বিমল কুমার, জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু পাঠক মহলে অধিক পরিচিত। তবে এছাড়াও তিনি বহু ভৌতিক গল্প আমাদের উপহার দিয়েছেন, যা শুনলে বা পড়লে আজও আমরা শিহরিত হতে বাধ্য হই। আমরা আজকের গল্পটি নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত লেখকের কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে। মূল চরিত্রে ডাক্তার এবং সেই অদ্ভুত রোগী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায় লেখা টেলিফোন। টেলিফোনের শব্দে ঝট করে ভেঙে গেল ঘুমটা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম, রাত 12টা। আরো দুটো শব্দ কানে এলো। বাইরে ভীষণ জোরে বাজ পড়ছে এবং দ্বিতীয়টি বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপরে। আমি বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো ডাক্তার। হ্যাঁ বলছি। ডাক্তার শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 সেন স্ট্রিট। আপনার অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো ডাক্তার, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব তা ভাবতে লাগলো। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের প্রবল করাঘাত। কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানে পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়েও একটিমাত্র আলো রেখাও দেখা যাচ্ছে না। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। আমি নিজেই গাড়ি চালিয়ে এসেছি। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এ কি রাস্তা নাকি বেগবতী স্রোতস্বতী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। যেদিকেই তাকাই কোনো জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন,
পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়ও পর্যন্ত যেন আজ এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে, এবং কোথায় পলায়ন করেছে কেউ তা জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে বেজে বাতাস! শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। শীতে রীতিমতো কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ দরজাটা খুলে গেল। বাড়ির ভেতরটাও ঘুটঘুটে অন্ধকার। কে যে দরজাটা খুলে দিল তা দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারে বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে আমি গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত ক্ষীণ এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলে উঠল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই, টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? আমি চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম। সামনে দেখা গেল কেবল সরু একটা পথ, আর তার উপরে একটা প্রকাণ্ড ছাদ, আর 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? বুকের কাছটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম, এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে একটি মাত্র পদচিহ্ন নেই, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপরে দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা অদ্ভুত ব্যাপার আমি অনুভব করলাম। আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি।
থেকে থেকে আমার গা এমনভাবে শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলো, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। ঠিক সেই মুহূর্তে ব্যঙ্গের স্বরেই কে যেন বলে উঠল, ডাক্তার, কত মরা পচার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন ডাক্তার? আমি মনের ভাব লুকোবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ঠান্ডা হাওয়ার জন্য আমার শীত করছে। কানে এলো একটা শুকনো আর চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললুম, কারোর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, বেশ, ভিতরে এসো দরজা খুলে। আমি দরজায় ধাক্কা মারলুম, কিন্তু দরজা খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। আমি শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো, এসো ডাক্তার, আর দেরি করো না, আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘুট ঘুট করছে অন্ধকার। নাকে লাগলো একটা পচা গলা শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে যেন বলে উঠল, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? বেশ, জ্বালো তবে। আমি আলোটা জ্বালালাম এবং দেখলাম ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলেই বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে তা আর দেখতে পাওয়া যায় না।
এমন ভাবে সে মুখ্য বেদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। আমি স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ঈশ্বর, হে ঈশ্বর, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এ চোম যন্ত্রণা আর সইতে পারছি না যে। শিগগির এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে তলে তলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও ও কি যন্ত্রণা করছে ডাক্তার। আমি বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভেতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত যে ব্যাপারটা সেটা এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু মূর্তির ওষ্ঠাধর এক ফোঁটাও নড়ছে না। স্তম্ভিত ভাবের ভেতর দিয়েই কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর যা দেখলাম তা আমি জীবনে কোনো দিনও ভুলব না। আমি দেখলাম চোখের সামনে মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে, আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে যেন নিজে থেকে বসছে না, কোনো অদৃশ্য হাত যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার এক বৃথা চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো ঝলঝল করছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায়, কোথায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে ঝকঝক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। আমি এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনই ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পেছন পেছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। ডাক্তার, ডাক্তার চলে যেও না, ডাক্তার আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ডাক্তার, 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 ডাক্তার শিগগির
শিগগির এসো, শিগগির এসো ডাক্তার, দিন দিনের আমাকে পরে বাঁচা। সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। কিন্তু এবার আমি বেশ অবাক হলাম, কারণ দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, এ কি ডাক্তারবাবু যে আপনি এখানে? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাস। বললুম, আসলে দিন দিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, না না ডাক্তারবাবু, আপনি ভুল করছেন। এ বাড়ি আজ প্রায় 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আমি আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা, তা এবারের শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। কোথায় তিনি এখন? ভদ্রলোক বহুকাল আগেই মারা গেছে, অর্থাৎ পরলোকে। এই বাড়িতেই মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করেন। পরে আমি মনে মনে ভাবলুম, পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত ঠিক 12টায় আমার ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার শিগগির এসো, শিগগির এসো ডাক্তার, আমাকে বাঁচাও। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা তা আমি জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, শ্রী হেমেন্দ্র কুমার রায় লেখা টেলিফোন। সূত্রধার, গল্প পাঠে তথা ডাক্তার এবং সেই অদ্ভুত রোগীটির ভূমিকায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী সকল প্রজেক্টের আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।